আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দুর্বল আইন শৃঙ্খলায় চ্যালেঞ্জিং হতে পারে আগামী নির্বাচন, আশঙ্কা বিশেষজ্ঞদের। পরিস্থিতির উন্নতি না হলে সুষ্ঠু ভোট আয়োজনে প্রয়োজন হতে পারে জাতিসংঘের হস্তক্ষেপ। আজ শুরু হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ। প্রথম দিনে অংশ নেবে কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন রাজনৈতিক দল এলডিপি। ধর্মীয় উগ্রবাদ ও চরমপন্থা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে গণতন্ত্রের কবর হবে, মন্তব্য তারেক রহমানের। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রেখে ষড়যন্ত্র মোকাবেলার তাগিদ। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী জামদানি পল্লী। শত কোটি টাকা বেচা বিক্রির আশা বিক্রেতাদের। এবং খুলনায় 1 টাকায় ইফতার সামগ্রী বিক্রি করে সাড়া ফেলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। উপকৃত হচ্ছেন খেটে খাওয়া ও স্বল্প আয়ের মানুষ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আজ শুরু হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ। প্রথম দিনে অংশ নেবে কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন রাজনৈতিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য তৈরির লক্ষ্যে একে একে প্রত্যেক দলের সঙ্গে আলাদাভাবে আলোচনায় বসবে কমিশন। পর্যায়ক্রমে অন্যান্য দলের সঙ্গে আলোচনার সময়সূচি ঘোষণা করা হবে। সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য গঠনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়। 15 ফেব্রুয়ারি থেকে শুরু হয় কমিশনের কার্যক্রম। ধর্মীয় উগ্রবাদ ও চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে পতিত স্বৈরাচার এর সুযোগ নিয়ে গণতন্ত্রের কবর রচনা করবে, আর বহির্বিশ্বে বাংলাদেশ ইমেজ সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণতন্ত্র প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের প্রতি নির্বাচন আয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর কোনো প্রয়োজন নেই। বিএনপির ইফতার মাহফিলে তারেক রহমান আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রেখে সব ষড়যন্ত্রের জবাব দিতে হবে। বিস্তারিত কামরুজ্জামান রাজীবের রিপোর্টে। শুধুমাত্র শিক্ষা ব্যবস্থা, রাজধানীর লেডিস ক্লাবে রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, গণতন্ত্র ও নির্বাচন নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে। গণতন্ত্রের পথে উত্তরণে নির্বাচনের কোনো বিকল্প নেই। এতে অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতারা গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানান। গণতন্ত্রের পথে যাওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প নেই এবং সেই জন্য আমরা বারবার করে যেটা বলেছি, এটা নিয়ে অনেকে আমাদের সমালোচনা করেন। আমরা দ্রুত নির্বাচনের কথা বলছি। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, পতিত লুটেরা বাংলাদেশে আর মাথা উঁচ করার কোন সুযোগ পাবে না, সাহস পাবে না। নির্বাচনবিহীন অনির্বাচিত একটা সরকার দেশে থাকা মানেই হচ্ছে আসলে অনেক ধরনের ফায়দা নেওয়ার রাস্তা খোঁজা। তো আমরা সামনের বাংলাদেশ স্বাধীন, সার্বভৌম এবং একটা গণতান্ত্রিক বাংলাদেশ হবে। যে কোনো পরিস্থিতিতে জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের জাতীয় ঐক্যের জায়গা ধরে রেখে কাজ করবে। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, সম্প্রতি ধর্ষণ, উগ্রবাদ আশঙ্কাজনক হারে বেড়েছে। উগ্রবাদ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে গণতন্ত্র সংকটে পড়বে। ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা এবং চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিলে উগ্রবাদী জনগোষ্ঠী এবং পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি দেশে পুনরায় গণতন্ত্রের কবর রচনা করবে। অপরদিকে গণতান্ত্রিক বিশ্বে ইমেজ সংকটে পড়তে পারে বাংলাদেশ। তিনি বলেন, রাষ্ট্রের জনগণের মালিকানা প্রতিষ্ঠায় নির্বাচন প্রয়োজন, কারো ক্ষমতায় যাওয়ার জন্য নয়। সরকার ও রাজনৈতিক দলের কেউ কেউ নির্বাচন বিরোধী কথা বলায় ফ্যাসিবাদী শক্তির উত্থানের পথ তৈরি হচ্ছে। জনপ্রত্যাশার প্রতি শ্রদ্ধা না দেখিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে গৌণ ইস্যুকে মুখ্য করে অকারণ সময় ক্ষেপণের চেষ্টা হলে সেটি জনমনে ভুল বার্তা পৌঁছবে। একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনী ব্যবস্থার সংস্কারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। এটি গণতান্ত্রিক আমি জনগণের প্রত্যাশা। ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্রকে শক্তিশালী করাই আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতি সম্মিলিতভাবে যেন আমরা দেশ এবং জাতিকে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।
শান্তিপূর্ণ নির্বাচনের জন্য পুলিশের ভূমিকা ও করণীয় সম্পর্কে এখন থেকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বরাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্টদের সাথে অনুষ্ঠিত বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। গত 17 মার্চ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠকে কর্মকর্তাদের সুযোগ সুবিধা সহ বিভিন্ন দাবির প্রেক্ষিতে বেশ কিছু নির্দেশনাও দেন প্রধান উপদেষ্টা। এর মধ্যে রয়েছে প্রচলিত ঝুঁকি ভাতার সিলিং তুলে দেয়া নতুন 364টি পিকআপ এবং 140টি প্রিজন ভ্যান কেনার উদ্যোগ নেওয়া। পুলিশের চলমান নির্মাণ প্রকল্পের মধ্যে যেগুলোর কাজ 70% নিচে হয়েছে সেগুলোর অর্থ ছাড়, ভাড়া করা 65টি থানা ভবনের জমি অধিগ্রহণের জন্য অর্থ ছাড় করা এবং পুলিশের এসআই ও এএসআই র্যাঙ্কের জন্য মোটরসাইকেল ক্রয়ে সুদমুক্ত ঋণের ব্যবস্থা করতেও নির্দেশনা দেন প্রফেসর ইউনূস। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী জামদানি পল্লী। ব্যস্ত সময় পার করছেন জামদানি শাড়ি তৈরির কারিগররা। সারা বছর বেচাকেনা থাকলেও এবারের ঈদে শত কোটি টাকা বেচা বিক্রির আশা করছেন বিক্রেতারা। নারায়ণগঞ্জ থেকে আব্দুস সালামের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট করছেন খায়রুল ইসলাম। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারা পৌরসভার নোয়াপাড়া গ্রামের 4 শতাধিক তাঁতখানা নিয়ে গড়ে ওঠা বেসিক জামদানি পল্লীতে পুরোদমে চলছে ঈদের আমেজ। প্রতিটি তাঁতখানায় সকাল থেকে রাত পর্যন্ত জামদানি বুননে ব্যস্ত সময় পার করছেন নারী সহ প্রায় 1600 জামদানি কারিগর। নারী পুরুষদের পাশাপাশি ক্ষুদে তাঁতিরাও সমানতালে কাজ করে যাচ্ছে। আসন্ন ঈদ উপলক্ষে ক্রেতাদের চাহিদা অনুযায়ী নানা রঙের নিত্য নতুন ডিজাইনের জামদানি শাড়ি বুনছেন তারা। সর্বনিম্ন 1000 টাকা থেকে শুরু করে 6 লাখ টাকা মূল্যের জামদানি শাড়িও তৈরি হচ্ছে এই পল্লীতে। যারা শাড়ির চাহিদা একটু কমছে, যদি চাহিদা ভালো থাকতো তার মানে আমরা একটু নিয়ে বালাসি চলতাম আর কি। ঈদের মার্কেটে যদি আমরা শাড়ি ডেলিভারি মাহাজনে দিতে পারি, মাহাজনে বিক্রি করতে হলে তাই আমরা কিছু ঈদের বকশিস দিতে পারে। শাড়ি নিয়ে আইছি এক ব্যাগ, একটা এখন বেচতে পারি নাই। শাড়ি প্রতি 3-4 হাজার টাকা ডিফারেন্স। এই শাড়িটা আমি কত 3-4 টাকা আমি 13,000 টাকা বেচছি। আজকে এই শাড়ি 8,000-9,000 বলে। তা আমি কি করে বলছি, আমি তো কিনে আনছি, কিনে আনে এক শাড়ি আমার 2,000 টাকা লস হইতেছে আমার। রমজানের 15 দিন গেলে বেচা কিনা কম হইতে হবে ইনশাল্লাহ। প্রত্যাশা অনুযায়ী ভালো বেচা কিনা হয়েছে আমাদের। এদিকে জামদানির ঐতিহ্য টিকিয়ে রাখতে তাঁতিরা যুগের সাথে তাল মিলিয়ে ক্রেতাদের পছন্দ অনুযায়ী বাহারি রঙের নতুন ডিজাইনের জামদানি কাপড়ের পসরা সাজিয়ে বসেছেন পাইকারি বিক্রেতা ও তাঁত মালিকরা। শাড়ির পাশাপাশি জামদানি কাপড় দিয়ে মেয়েদের 3 পিস, 2 পিস, ওড়না, ছেলেদের পাঞ্জাবি, ফতুয়া, কোটিও তৈরি হচ্ছে এই পল্লীতে। দেশের বিভিন্ন জেলা থেকে ক্রেতারা এসে পাইকারি মূল্যে জামদানি পণ্য ক্রয় করে থাকেন এই জামদানি পল্লী থেকে। সারা বছর বেচাকেনা থাকলেও পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে ঐতিহ্যবাহী জামদানি পল্লী। রূপগঞ্জে 400 বছর ধরে বংশ পরম্পরায় সমোপযোগী জামদানি কাপড় তৈরি করছেন এই তাঁত শিল্পীরা। ঈদে 100 কোটি টাকার বেশি বেচা বিক্রি আশা করছেন তারা। মার্কেটে কি ধরনের ডিমান্ড আছে এবং আমাদেরকে শুধু আমাদের লোকাল মার্কেট দেখলে হবে না, আমাদের এখন গ্লোবাল মার্কেটের দিকেও তাকাতে হবে। জামদানি শিল্পের যারা আছেন তাদেরকে আমরা গ্লোবাল মার্কেটের দিকে উৎসাহিত করতে চাচ্ছি। তাদের দাবি জামদানি শিল্পকে ক্ষুদ্র শিল্পের স্বীকৃতি দিয়ে ঋণের ব্যবস্থা করা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চারিদিকে ক্রেতাদের যখন নাভিশ্বাস, তখন মাত্র 1 টাকায় ইফতার সামগ্রী বিক্রি করে অসাধারণ সেবায় নিজেদের নিয়োজিত করেছেন খুলনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। রমজানের প্রথম দিন থেকে দীর্ঘ লাইন দিয়ে সেই সামগ্রী কিনছেন খেটে খাওয়া ও স্বল্প আয়ের শত মানুষ। খুলনা থেকে এস এম হাবিবের রিপোর্ট, জানাচ্ছেন এস এম আশরাফ। নিম্ন ও মধ্যবিত্ত মানুষের স্বাদ ও সাধ্যের ইচ্ছে পূরণ করতে শহরতলির কালীবাড়ি এলাকার কিছু মানুষের ব্যক্তিগত উদ্যোগে নিজেদের অর্থে ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে 1 টাকা দরে ইফতার বিক্রি হচ্ছে। প্রতিদিন এখানে তৈরি হয় প্রায় 500 পরিবারের জন্য ইফতারি সামগ্রী। প্রয়োজন অনুসারে 5 থেকে 10 টাকা দরে মিলছে ছোলা। পরিবার নিয়ে তৃপ্তির সাথে ইফতার করছেন দরিদ্র মানুষরা। বাইরে আমরা 5 টাকা করে সব কিনি, কিন্তু এখানে সব 1 টাকা করে। আঙ্কেলরা সেবামূলক কাজ করে আসছে কয়েক বছর ধরে, আমি কয়েক বছর ধরে এখান থেকে নিয়ে আসছি। ধান চালায় গরিব মানুষ, আমার এখানে 1 টাকার ইফতারি আমরা নিচ্ছি, 8 জনে করব। আর বাইরে যদি আমরা এটা কিনতে যাই তাহলে আমাদের মোটামুটি 200 টাকার মতো খরচা যাবে। এই দুর্লভের বাজারে এরকম ভাবে দেওয়ার কারোর পক্ষে সম্ভব না। প্রতিদিন শত শত গরিব মানুষ এখান থেকে ইফতারি কিনে তারা ইফতারি কিনে নিয়ে খায়। বাজারে 8-5টা যে দোকানদারের যে মানে তৈরি হয় খাবারটা, আমরা তার থেকে সবসময় চেষ্টা করি আরো উন্নত করতে। আমাদের এখানে মানুষ এখন অনেক অসহায়ের ভিতরে আছে।
এই চিন্তা ভাবনা করেই কিন্তু আমাদের এইগুলো করা। এটা একটা সম্প্রীতির দেশ এবং এখানে সবাই মিলে আমরা মিলেমিশে সবাই এই কাজটা করার জন্য আমরা খুব মনের দিকটা আনন্দ পাই। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে খুলনার শিববাড়ি মোড়ে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা বিনা লাভের দোকান চালু করেন। রমজানের সামগ্রী ও সবজি স্বল্প মূল্যে কিনতে পেরে আয়োজক ও ক্রেতা উভয়ই সন্তুষ্ট। ভাইয়া এখান থেকে নিয়েছি মুড়ি আর তেল, বাইরে থেকে এখানে অনেক দাম কম এবং অনেক ভালো। বাজার থেকে খিরাই সংগ্রহ করছিলাম 50 টাকা কেজি, এখানে আমি 25 টাকা কেজি পাইছি। ইনাদের অসংখ্য ধন্যবাদ জানাই, এত কম রেটের ভিতরে আমরা কিনতে পেরেছি। সমৃদ্ধ ছাত্র আন্দোলন এবং খুলনা জেলা বাণিজ্য মন্ত্রণালয়ের যে বিশেষ টাস্কফোর্স টিমের সমন্বয় করে আমরা এবারও বিনা লাভের দোকান চালু করেছি সাধারণ মানুষের স্বস্তির জন্য। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটটা ভাঙার জন্যই মূলত আমাদের এই দোকান আমরা চালু করেছি। রমজানে নিত্য প্রয়োজনীয় যেগুলো আছে সয়াবিন তেল এগুলো সবই পাওয়া যাচ্ছে। সাধারণ মানুষ বলছেন এভাবে অনেকেই যদি এগিয়ে আসতো তাহলে নিম্ন ও মধ্যবিত্তদের জীবন আরো সহজতর হতো। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার শিশুসহ 21 বাংলাদেশি নারী পুরুষ দেশে ফিরেছেন। দেশটিতে বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। বুধবার সন্ধ্যা 7টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া বাংলাদেশিদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ইমিগ্রেশন ওসি ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভূঁইয়া জানান, ফেরত আসা নারী শিশুরা যশোর, সাতক্ষীরা, খুলনা ও নড়াইল জেলার বাসিন্দা। আইনি সহায়তা দিতে রাইটস যশোর 10 জনকে এবং জাস্টিস অ্যান্ড কেয়ার 11 জনকে গ্রহণ করেছে। দেশের বিভিন্ন সীমান্ত পথে ভারতে গিয়ে অনুপ্রবেশের অভিযোগে আটক হয়েছিল তারা। জরাজীর্ণভাবেই চলছে জয়পুরহাট শহরের সবচেয়ে বড় মাছুয়া বাজার। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত ঝুঁকিপূর্ণ মার্কেটটিতে জীবননাশের শঙ্কা নিয়ে চলছে কোটি টাকার বেচাকেনা। এছাড়াও কাদা পানি, ময়লা আর দুর্গন্ধে দুর্ভোগে ক্রেতা বিক্রেতারা। যদিও এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পৌর কর্তৃপক্ষ। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। জয়পুরহাট শহরের সবচেয়ে বড় মাছুয়া বাজার এটি। এখানে সবজি, মুদি, মাছ, মাংস, মুরগি সহ ভোক্তাদের চাহিদা মতো সব ধরনের নিত্যপণ্য কেনাবেচায় মুখরিত থাকে প্রতিদিন। তবে প্রতিদিন কোটি টাকার কেনাবেচা হলেও বাজারের জরাজীর্ণ মার্কেটের পলস্তেরা উঠে বের হয়েছে রড। প্রায় সব পিলার ভেঙে ফাটল ধরায় দড়ি দিয়ে বেঁধে জীবনের ঝুঁকি নিয়ে চলছে কেনাকাটা। ড্রেনেজ ও চলাচলের রাস্তাটি অব্যবস্থাপনায় বর্ষা ও খরা সব মৌসুমে নোংরা, কাদা পানি মারিয়ে করতে হচ্ছে প্রয়োজনীয় কেনাকাটা। আজ বাজার এত নোংরা যা বলার মতো না। আমরা যেন চলাফেরা করবো ওইটারও কোনো পরিবেশ নাই, খুবই দুর্গন্ধ, ময়লা আবর্জনা, মানে পুরোপুরি অস্বাস্থ্যকর একটা পরিবেশ। উপরে টিন ফুটা পানি পড়ে, বুঝলেন, আমাদের লাখ লাখ টাকা ঋণ। আমি পৌরসভার কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি, এই তাড়াতাড়ি মাছ বাজারে সংস্কার যেন করা হয়। দেখেন ওয়াল গ্লাস ফাটে কি অবস্থা হয়েছে, কাস্টমার এসে জিনিস নিতে পারতেছে না, মাছ বাজারে মানুষ ঢুকতে পারতেছে না। শুধু আমাদের এই পিলার নয়, প্রত্যেকটা পিলার ফেটে গেছে, এরকম আবার সব ফেটে ফেটে পড়ে যাচ্ছে। এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন পৌরসভার দায়িত্বশীল এই কর্মকর্তা। গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় 2021-22 অর্থ বছরের একটি প্রকল্প ছিল সেটি, কিন্তু এটা রাজনৈতিক কারণে শুনেছি যে এটা আংশিক কাজ হয়ে তারপর বন্ধ রয়েছে। এটা আমরা সামনে গুরুত্ব সহকারে এই কাজটি প্রকল্পটি বাস্তবায়ন করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। পৌরবাসী সহ সাধারণ মানুষের দীর্ঘদিনের এসব সমস্যা সমাধানে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবেন, এমনটাই আশা সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার সাথে চলমান যুদ্ধ বন্ধে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোন আলাপে একথা জানান তিনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোন আলাপের একদিন পর জেলেনস্কির সঙ্গে ফোন আলাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় সময় বুধবার দুই নেতার মধ্যে এই ফোন আলাপ হয়। ট্রাম্প ও জেলেনস্কির ফোন আলাপে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে একসাথে কাজ করার বিষয়ে আলোচনা করেন। দুই নেতার এই ফোন আলাপকে দুর্দান্ত বলে মন্তব্য করেছে হোয়াইট হাউস। এর আগে গত 28 ফেব্রুয়ারি হোয়াইট হাউসে জেলেনস্কি ও ট্রাম্পের মুখোমুখি বৈঠকে বাকবিতণ্ডা হয়।
আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুস সোবাহান গোলাপের যুক্তরাষ্ট্রে 9টি ফ্ল্যাট ও বাড়ি সহ অবৈধ সম্পদের অভিযোগে মামলা করেছে দুদক। তার জ্ঞাত আয় বহির্ভূত 68 কোটি টাকা এবং 97 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে সংস্থাটি। এছাড়াও 2000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে আইএফআইসি ব্যাংকের 4 জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। পার্টেক্স খেলার খবর। এএফসি এশিয়ান কাপ বাছাই খেলতে সকালে ভারতের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সকাল 9টায় শিলংয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়ায় 36 সদস্যের দলটি। এ সময় ফুটবলাররা বলেন, এই ম্যাচকে সামনে রেখে তারা যে প্রস্তুতি নিয়েছেন তাতে আত্মবিশ্বাসী জয় নিয়ে ফিরতে পারবেন। রিপোর্ট করছেন এসএম আশরাফ। বাংলাদেশের ফুটবল নিয়ে এত উন্মাদনা, এত আলোচনা গত এক দশকে হয়েছে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। এক হামজা চৌধুরী পুরো ফুটবল অঙ্গনের আবহাওয়াটা পরিবর্তন করে দিয়েছেন। তাকে ঘিরে স্বপ্নের পরিধি বৃদ্ধি পেয়েছে সমর্থকদের। দেশ ছাড়ার আগে তপু বর্মন বললেন, নিঃসন্দেহে দলের শক্তিমত্তাও এতে বৃদ্ধি পেয়েছে। গতকালকে আমাদের সাথে সে অফিসিয়ালি ট্রেনিং এ অংশগ্রহণ করে। ডেফিনেটলি এটা আমাদের জন্য একটা ভালো ব্যাপার এবং ভালো দিক। সে ফিট আছে, আমরাও ফিট আছি। আমার কাছে মনে হয় এটা একটা পজিটিভ ব্যাপার। এখানে অনেক পজিটিভ ব্যাপার। যদিও দুই দলের সাম্প্রতিক লড়াইয়ে কোনো সুখকর স্মৃতি নেই লাল সবুজ দলের প্রতিনিধিদের। তবে ফুটবলাররা বলছেন, সৌদি আরবে যে অনুশীলন ক্যাম্প তারা করেছেন সেখানে যথেষ্ট প্রস্তুতি নেওয়া হয়েছে। সৌদি আরবে খুব ভালো আমাদের একটা প্র্যাকটিস সেশন ছিল। সো আমি মনে করি ওভারঅল যেহেতু নতুন করে টিমে জয়েন করছে হামজা চৌধুরী, সো অবশ্যই একটা বাড়তি একটা আমাদের টিমের একটা যে বর্তমান টিমের যে কন্ডিশন, আমি মনে করি আমরা একটা ভালো একটা রেজাল্ট করতে পারবো। 25 মার্চ শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে সন্ধ্যায় গ্রুপ সির ম্যাচে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। এসএম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। দুর্বল আইন শৃঙ্খলায় চ্যালেঞ্জিং হতে পারে আগামী নির্বাচন, আশঙ্কা বিশেষজ্ঞদের। পরিস্থিতির উন্নতি না হলে সুষ্ঠু ভোট আয়োজনে প্রয়োজন হতে পারে জাতিসংঘের হস্তক্ষেপ। আজ শুরু হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ। প্রথম দিনে অংশ নেবে কর্নেল ওলি আহমেদের নেতৃত্বাধীন রাজনৈতিক দল এলডিপি। ধর্মীয় উগ্রবাদ ও চরমপন্থা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে গণতন্ত্রের কবর হবে মন্তব্য তারেক রহমানের। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রেখে ষড়যন্ত্র মোকাবেলার তাগিদ। ঈদ উল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী জামদানি পল্লী। শত কোটি টাকা বেচা বিক্রির আশা বিক্রেতাদের। এবং খুলনায় 1 টাকায় ইফতার সামগ্রী বিক্রি করে সাড়া ফেলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। উপকৃত হচ্ছেন খেটে খাওয়া ও স্বল্প আয়ের মানুষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।